আপনারা আমাকে বলেন, যদি কোনো ছেলে তার বউকে অ্যাসিওর করে যে সে ঠিক মতো ভালোবাসে, মেয়েরা কখন এরকম করে? আপনিই বলেন। তাইলে আমি না আজকে অ্যাকচুয়ালি মানে মেন্টালি রেডি হয়েছিলাম যে আজকে আমরা সাকসেসটা সেলিব্রেট করবো। এতদিন এত কথা বলতে হবে, আমি ওইটা রেডি হয়ে আসি নাই, যার জন্য এইভাবে কথা বলছি। না, আমি আসলে কে কাঁদবে, সত্যি কথা বলতে কি, বিশেষ করে বাবার মানে যে ক্রাইসিস আমাদের সবচেয়ে খুবই কি বলবো ইমোশনাল যে সিকোয়েন্সটা ছিল আর কি, আমি আসলে অডিয়েন্স কাঁদবে কি কাঁদবেন ওই ফিল থেকে আসলে অ্যাক্টিংটা করিনি, বা আমরা কেউই করি নাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, আমরা তো আসলে গল্পের ভেতরে ছিলাম। আমরা চেষ্টা করেছি মানে গল্পের ভেতরে থেকে ওই জিনিসটাকে ফিল করে আসলে কাজ করার। কখন চোখে পানি আসলো, কখন নাকে পানি আসলো, সত্যি কথা কিছুই বুঝি নাই। এবং আমরা আলহামদুলিল্লাহ যে অডিয়েন্স কানেক্ট করতে পেরেছেন, এবং এত এত অডিয়েন্সের রেসপন্স, আপনি বলছেন আপনি কেঁদেছেন, এবং প্রত্যেকটা ফ্যামিলিতে কেঁদেছেন। হ্যাঁ, এবং হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার আব্বা আম্মা কেঁদেছেন। হ্যাঁ, আমি খুবই হ্যাপি যে আমার আব্বা আম্মা অনেকদিন পরে একটা নাটক শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এবং দে ক্রাইড লাইক হেল, এবং আমাকে বলল যে তুমি এই ধরনের নাটক করো না। আমি কেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আসলে আমাদের ইমোশনের সাথে আপনাদের ইমোশনকে কানেক্ট করেছেন। আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। কি বলবো, আচ্ছা, মানে আমরা কষ্ট পেতে ভালোবাসি অ্যাকচুয়ালি। হ্যাঁ, কষ্ট পেলে, পরিবারে ব্যর্থতা থাকলে, হ্যাঁ মানে দুঃখ থাকলে, কষ্ট থাকলে, তখন আমরা বুঝতে পারি যে পরিবারের পারস্পরিক দায়িত্ববোধ এবং ভালোবাসার জায়গাটা কোথায়। তো এরপরে প্রশ্ন করবেন আমার এই যে ভাবিকে প্রশ্ন করেন প্লিজ, ওনাকে ডেকে নিয়ে আসি। একটা প্রশ্ন অবশ্যই করা উচিত, এবং আমার মেহেরিনকে প্রশ্ন করবেন। হ্যাঁ, আগে ভাবিকে প্রশ্ন করেন প্লিজ, ভাবির কাছে আপনাদের প্রশ্ন। তাই সবাই সায়রা বললাকে কয়েকদিন আগে একটা আন্টি দেখে প্রশংসা করলো যে এই সায়রা স্যার এদিকে আসো। তো প্রশংসা নেওয়ার পর আমি বললাম লাস্টে যে আন্টি আমার নাম তো সুনেরা, এটা মনে রেখে। বলে যে না না না, আমি জানি তোমার নাম সুনেরা, কিন্তু আমি সায়রা বলেই ডাকবো। সেই জিনিসটা খুব মজা লাগছে। সবাই সায়রা ডাকে। আমার মনে হয় যে এটা আসলে যেহেতু আজকে সাকসেস পার্টি করছি আমরা, এটা আমারও সাকসেস। সায়রা বলে সবাই ডাকছে, একসেপ্ট করে নিয়েছে, সবাই নিজের পরিবারের সায়রা মনে করছে। তো এটা আসলে একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। ধন্যবাদ ভাবি, আপনি যাবেন না, আপনি থাকেন আমাদের সাথে, থাকেন ভালো একটা। মেহেরিন, আপনি কোথায় ভাইয়া? আমি আপনাকে কোথায়, প্রশ্নটা কোথেকে আসছে? ও এই যে, হ্যাঁ আমার। আচ্ছা, প্রথমত এখন কি আমার বলার পালা? ওকে, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। থ্যাংক ইউ, আপনারা এসেছেন, ভালো লাগছে। আসলে প্রিপারেশন ছিল না যে আপনারা আসবেন, তবে হয়তো আর একটু সাজুগুজু বেশি করে আসতাম। তো যাই হোক, সবার প্রথমে আসলে ধন্যবাদ, মানে অনেক পেয়েছে রাজভাই, হয়তো বা ধন্যবাদের জায়গা মনে হয় পড়ে গেছে। আসলে আমার জায়গা আছে কিনা জানি না, রাজভাইয়া ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা ক্যারেক্টার আপনি আমাকে দিয়েছেন, যেটা আসলে আমার মনে হয় যে মনে রাখার মতো একটা ক্যারেক্টার। আমি কোথাও গেলে বলতে খুব ভালো লাগে, একটা প্রাউড ফিল হয় যে না, আমি খুব ভালো একটা কাজ করেছি। আর যেটা বললেন যে কান্না করার বিষয়টা, অফকোর্স আমরা যে কাজটি করেছি প্রত্যেকটা এপিসোডে এত সুন্দরভাবে মানুষের মাঝে জায়গা করেছে যে কোনো এপিসোডে মানুষ অনেক হেসেছে। আমাদের রোমান্টিক সিনগুলো দেখে মানুষ চিন্তা করেছে যারা নতুন নতুন বিয়ে করেছে তারাও থাকে না যে একটু রোমান্টিক হয়ে গেছে। তার পাশাপাশি লাস্ট যে এপিসোড গুলো ছিল, লাস্ট 2-3টা, সবগুলোই মানুষের হৃদয়কে এত সুন্দরভাবে ছুঁয়েছে, মানুষ আবেগে কান্না করেছে। এটা আসলে আমরা আর্টিস্ট হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমরা তো এটাই চাই যে যে কাজটি আমরা করব সেই কাজটি দর্শক খুব ভালোভাবে দেখুক, এবং সেটাও হয়েছে। আর অফকোর্স এর পাশে যে সামিরকে পেয়েছি, আমাদের জুটিটাকে মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করেছে, অনেক ভালো রেসপন্স পেয়েছি। এই ব্যাপারটা আসলে তোমারও তো ভালো লেগেছে অফকোর্স। আর তার পাশাপাশি এই যে এই পরিবারটা দেখে মনে হচ্ছে যে আজকে আমরা আরেকটা এপিসোডে শুটিং করে ফেলি। তো আমরা যে ভাবে আসলে প্রতিদিন শুটিং করতাম, শুটিং মনে হতো না, অনেক মিস করি। প্রত্যেকটা উইকে আমরা এপিসোড রিলিজ দিতাম, মানুষ আমাদেরকে জিজ্ঞেস করতো যে আপু এরপরে কি হবে, এই জিনিসগুলো অনেক মিস করি।
আমার মনে হয় যে কাজ তো ভাই অনেক করবো, বাট এই কাজটি অ্যাকচুয়ালি অনেক বেশি আলাদা করেছে এবং মনে রাখার মতো। তো আমি খুব বেশি বড় করতে চাই না। আপনাদের আর কিছু বলার আছে আমাকে জিজ্ঞেস করবো? কোনো চ্যালেঞ্জই ছিল না। আমার কাছে মনে হয়েছে যে গল্পতে যে চরিত্রটা আমার ছিল, সেই চরিত্রটাকে আমি চেষ্টা করেছি আমার জায়গাতে গল্পের প্রয়োজনে যতটুকু করার, আমি এক্সট্রা কিছু করার চেষ্টা করিনি। বাকিটা আসলে দর্শক পছন্দ করেছে, ভালোবেসেছে, সব মিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আর মেহরিন অফকোর্স, কেয়া পায়েলের বাইরেও এই যে মানুষ যে আমাকে মেহরিন ভাবে চিনে, মানুষ যে আমাকে মানে আমার যেমন আমার নিজস্ব যে সেলুন আছে ওখানে আমি আজকেও যখন গিয়েছি বলছে আপু আজকে আপনি কিন্তু মেহরিনের মতো লাগছে। মানে মেহরিনের যে আলাদা একটা মানে এই যে একটা আলাদা ক্যারেক্টার, তার যে একটা নিজস্ব অরা, সে যেভাবে কথা বলেছে, ফ্যামিলির প্রতি যে ভালোবাসাটা, এই জিনিসটা আসলে মানুষের মাঝে যেভাবে রয়েছে আমি চাই এভাবে থাকবো। আই থিঙ্ক যে এই পর্যন্তই গান, আমি আর না বলি, আরো অনেকেও আছে হয়তো। সবই ঠিক আছে। আসলে বড় কথা এই নাটকের পরে যে ব্যাপারটা স্টাবলিশ হচ্ছে বেশি, সেটা হচ্ছে যে বউ হিসেবে মেহরিন ভালো, বউ মেহরিনের মতো হওয়া উচিত এবং জামাই সামিরের মতো হওয়া উচিত, রাইট? হ্যাঁ, তো যেদিকে যাও ভবিষ্যতে মেহরিন হয়েই থেকো সেই পরিবারের, সেটাই। শুনেন, জন্ম মৃত্যু বিবাহ এসব তো উপরওয়ালার হাতে থাকে। তো এই নাটকের ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে আসে। তার সাথে বিয়ে হওয়ার কথা তার সাথে হয় নাই, যেদিকে আল্লাহ বিয়ের তৌফিক দিছে ওইদিকে হয়েছে। ভাই এটা কোনো কথা? তাই এই আমাদের বিয়ে হলো, সংসার হলো, সামনে আরেকটু এপিসোড আগালে আমাদের বেবি হইতো, আপনারা এতদিনে 16 দিকের কথা বলেন, এগুলো হবে না। মোট কথা যেটা মেহরিন সামির কিভাবে আসছে সেটা নিয়ে কথা বলি। হ্যাঁ, এক্স কে কি ভোলা যায়? ভালো ছিল। আচ্ছা, সেটা হচ্ছে জামাইকে সাথে নিয়ে টেক্সকে যদি বলি এখন, এটা তো আসলে পাপ হবে, বাট তারপরে বলছি, সেটা হচ্ছে যদি কাউকে ভালোবাসি, সে ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায় না। তো হয়তো সেটা প্রকাশ করবো, এসব মানা যায় না ভাই, এগুলো নিয়ে না বলি। আমরা অন্যদিকে চলে যাই। কথা সেটা হচ্ছে যে সে বিয়ের সময় খুব একটা বুঝে নাই, বিয়ের পরে বুঝতে পারছে সে তার মানুষটার কাছে আসছে এবং মানে মানুষটা যথাযথ মানুষের কাছে সে পৌঁছাইছে এবং সংসারটা সুখী রাখার জন্য সে যথাসাধ্য চেষ্টা করে গেছে। যদি একটু সে রাজকুমারী বউ ছিল না, গরিব বউ হিসাবে রাজকুমারী বউয়ের মধ্যেই কাজ করে গেছে। রাজকুমারী বউ শুনে নেই। মোট কথা হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, এই মেহরিন এবং সামির হওয়ার ক্ষেত্রে কার অবদান কি বিষয়ে ছিল। এটা এই দুইটা চরিত্র এত চমৎকার ভাবে আসছে স্ক্রিপ্টে, এবং সেই স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের মোস্তফা কামাল রাজ ভাইয়ের, এবং উনি আমাদের নির্মাতা। তো উনি আসলে এই দুইটা চরিত্রকে চাইছেন যে একটা পরিবারে এমন কিছু মানে ছোট ছেলেটা এরকম হয়, এবং আমিও যদি বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এরকমই অনেকটা রিলেট করতে পারি নিজের সাথে। তো ওই জায়গাটাতেই রাখতে চেয়েছেন, এবং সবার যে একটা ইন্টেনশন থাকে যে ছেলে এক সময় বড়লোক হবে, বড়লোক হয়ে আমি যে আজকে যেমন শুট করলাম, শুট করে ঘুরে বেড়াবে, ব্যাপারটা এই জায়গাতেও রাজভাই রাখে নাই একটা জায়গায়। কারণ ছোট ছেলেরা থাকুক ছোট ছেলের মতো, এবং তার যে চিন্তা ভাবনা, তার যে অনেস্টি, তার যে সততা, এবং তার যে এক ধরনের যে সে যা করবে ভালো কিছুই করবে, যা হবে ভালো কিছুই হবে, এর মধ্যে রাখতে চেয়েছে আর কি চরিত্রটাকে। সেই সাথে মেহেদির চরিত্রটাও আমার কাছে মনে হয় যে একটা পরিবারে এমন একজন মানুষ খুব জরুরি। ছোট ছেলের বউ যদি এরকম হয়, ওই পরিবার মানে মানে কি বলবো, ওই পরিবার তো ফুলের বাগান হয়ে যাবে মোটামুটি, না আনন্দের বাগান এবং সুন্দর জায়গা, স্বস্তিকর জায়গা হয়ে যাবে। তো এরকম ছিল আর কি। তো থ্যাংক ইউ। এখন আসলে যার কথা বলছিলাম ওনাকেই চাইবো, আমাদের আচ্ছা আয়োজন তো চাইতাম, উনি হচ্ছেন আমাদের সম্পাদক রাশাদ ভাই। কিন্তু উনি বলছেন কথা বলতে গেলে ওনার মাথা ফাঁকা হয়ে যায়, তো তখন তো কথা বলতে পারবে না। বা রাশাদ ভাই আপনি একটু দাঁড়াবেন প্লিজ। এই দীর্ঘ সময় আপনি আমাদের সাথে ছিলেন এডিটিং এ, এবং এটা রাত দিন এক করে আসলে এডিট করা, ওনাদের কষ্টটা ভীষণ। এবং আমাদের টাইটেলও বানাইছেন, পোস্টারে ছিলেন দিদা, এবং টাইটেলে ছিলেন হচ্ছে সজল রয়। হ্যাঁ, থ্যাংক ইউ। মেহরিন, তোমাকে ধন্যবাদ। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে ছিলে, এখনো শেষ পর্যন্ত আসো, বসো প্লিজ। এবং ইদানিং আমাদের নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতেছে, বুঝছো, কিছুই পাস করো না কিন্তু, হ্যাঁ খুব টেকনিক্যালি অ্যান্সার দিবা। জল্পনা কল্পনা চলুক, যাও। না বলা যাবে না এসব, বলা আহা বিনোদন নষ্ট করবে না, কাউকে বলা যাবে না, বিনোদন নষ্ট করা যাবে না। যাই হোক, ক্লাসকে আমাদের এই ফাহাদ, সায়রা,
এবং সামির মেহেদিন এবং তাদের বাবা মা এবং এই পুরো পরিবারটা এবং ফুফু ফুফা এবং আমাদের কূটনীতিবিদ একজন এবং আরেকজন ছোট্ট বন্ধু কাজিম, তো এই সবাইকে নিয়ে একটা বিশাল জার্নি যিনি আসলে দেখালেন এবং বিশাল ছক যিনি আঁকলেন, যেই ছকে সবাইকে বুধ করে রাখবেন। তো সেই ম্যাজিশিয়ানকে এখন আমরা ডাকবো।